আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একজন বিশেষ অতিথি নিয়ে আসছি। যেহেতু ইনসাফ নিয়ে আমি সবসময় কথা বলি যে ইনসাফের একটা প্রোডাক্ট বিক্রি করলে আস্থার সাথে বিক্রি করতে পারি। কারণ কি কারণে পারি এটা অবশ্য আগের ভিডিওতে বলতে চেষ্টা করছি যে সরাসরি হচ্ছে কি মালিক পক্ষের সাথে কথা বলার মতো সুযোগ থাকে বা বলতে পারি। আজকে মতিন ভাইরে হচ্ছে এখানে নিয়ে আসছি আপনাদের সঙ্গে পরিচয় করাই দিতে এবং কথা বলতে। উনি হচ্ছে ইনসাফের মালিক। ইনসাফ বলতে আরো সহজ করে বলি, যারা ফলন রাজ নিয়ে হচ্ছে অনেকটা আগ্রহ দেখাইছেন বা ফলন রাজ চাষাবাদ করতেছেন, সেই ফলন রাজ হচ্ছে মাতিন ভাই নিয়ে আসছে মার্কেটে। এটা হচ্ছে ইনসাফের একটা বীজ। দেখেন আমার এই তাকেই হচ্ছে সাজানো আছে, এটা ভাইয়ের বীজ। তো ভাই এটা সম্পর্কে আমার থেকে আরো ভালো বলতে পারবে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আজকে যে ভাই আপনার যে ফলন রাজ আছে এই ফলন রাজ অনেকেই চাষাবাদ করতেছে, আমাদের দোকান থেকে দূর দূরান্তে অনেক বীজ গেছে। তো যারা চাষাবাদ করতেছে ওনারা কিভাবে চাষাবাদ করবে এই চাষাবাদ সম্পর্কে, এবং ভাই একজন কৃষিবিদ, যেহেতু আপনি কৃষিবিদ, এ সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন সবাইকে, যাতে চাষাবাদে সবাই উত্তরোত্তর সাফল্য হইতে পারে। বা আমরা তো সবসময় এটাই চাই যেন কৃষক ভাইরা লাভবান হয়। তো এই সম্পর্কে আপনি একটু বলেন ভাই। আচ্ছা, ধন্যবাদ নাজুল ভাই। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি নাজুল ভাইয়ের প্রতি। কারণ আমাদের এই বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তার মধ্যে নাজুল ভাই একটু ব্যতিক্রমী, কারণ সে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেদার করে তারপর সেটা আবার সবার মাঝে ছড়াই দিচ্ছেন। এটা কৃষকদের জন্য, যারা আমরা কৃষিকাজের সাথে জড়িত আছে তাদের জন্য এটা খুবই একটা ভালো দিক। তো ভাই যেটা বললেন, আমাদের ফলন রাজ এখন যারা অলরেডি বীজ পেয়েছিলেন তাদের চারা হয়ে গেছে, অনেকে চারা রোপণ করছেন। ম্যাক্সিমাম মনে হয় রোপণ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমাদেরই দিকে হয়ে গেছে। হয়ে গেছে। হয়তো যারা যদি কেউ একটু লেটে বিস্তারিত করে থাকেন তাদের হয়তো চারা রোপণ উপযোগী হয়ে গেছে। তো আমরা রোপণ পরবর্তী পরিচর্যা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে যখন চারাটা রোপণ করা হয়ে গেল, এরপরে সপ্তাহখানেকের মধ্যে একটা স্প্রে দেওয়া উচিত। আচ্ছা, কতটুকু ফাঁকা করে লাগাই ফলনের দিকটা চারার বৃদ্ধি হবে? উপরের ক্ষেত্রে স্পেসিংটা সাধারণত আমরা বলি 5 থেকে 6 ইঞ্চি। কৃষকরা যেটা বলে যে 5 আঙ্গুল কিংবা 6 আঙ্গুল এরকম। 5 থেকে 6 ইঞ্চি যথেষ্ট আমার মনে হয়, এর বেশি স্পেস দরকার নেই। এইভাবে দিয়ে রোপণ করলে সর্বোচ্চ ফলনটা পাওয়া যাবে। আর হচ্ছে যে আহ, চারা রোপণের থেকে সপ্তাহখানেকের মধ্যে একটা স্প্রে দেওয়া উচিত। কারণ যেহেতু চারাটা কাটা হয়, ইনজুরি হলে তখন দেখা যায় রোগ জীবাণু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে যে কোনো ভালো কোম্পানি একটা কপার গ্রুপের 17 স্প্রে করা যেতে পারে। এরকম একটা ইয়ে দিয়ে একটা স্প্রে করে রাখলে সেটা হবে কি যে গাছগুলো দ্রুত তার যে ইনজুরিটা হয় এটা রিকভারি করতে পারবে। এরপরে আপনার দেখা যাবে যে দ্বিতীয় সেচ আমরা যেটা বলি যে চাষে হয়তো 15 দিন পরে অথবা 20 দিন পরে এটা করবে। এই সময় তারা সেচ দেওয়ার অবশ্যই 2 দিন আগে যেন একটা স্প্রে করে। সেই ক্ষেত্রে বিভিন্ন কম্পোজিশনের ছত্রাকনাশক আছে, যেমন হইতে পারে কার্বেন্ডাজিমটা অবশ্যই রাখতে হবে। কার্বেন্ডাজিম যে কোনো ভালো কোম্পানি কার্বেন্ডাজিম রাখলেই হবে। আর এর সঙ্গে ম্যানকোজেব অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম যেসব কম্বাইন্ড প্রোডাক্ট পাওয়া যায় এটা হতে পারে। তাছাড়া আরো আছে, কিছু আছে, প্রোপিনেব আছে, ইপ্রোডিওন আছে। এগুলো যে কোনো একটা দুইটা ছত্রাকনাশক কম্বিনেশন করে তারা স্প্রে করে তারপরে 2 দিন পরে যেন তারা ইয়ে করে দ্বিতীয় সেচ যেটা দেওয়া। এবং এই শেষে ইউরিয়া ব্যবহার করতে হবে। ইউরিয়া এবং সাদা অন্যান্য যদি অনুখাদ্য যদি না দেওয়া থাকে, অনেকে আবার পরবর্তীতে দেয়, যেমন থিওবিট হইতে পারে, মানে 80 সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো যদি না দিয়ে থাকে, এগুলো অবশ্যই দ্বিতীয় শেষে ইউরিয়ার সাথে মিশিয়ে তারা জমিতে দিয়ে দিবে, দিয়ে সেচ দিবে। তো ইউরিয়ার ক্ষেত্রে ইউরিয়াটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে এলাকা ভেদে, যার জমির উর্বরতা বুঝে দিবে তারা। এটা আমার মনে হয় যে স্থানীয় যে সার বীজ কীটনাশক বিক্রি করে যারা, ওনাদের সাথে পরামর্শ করে আপনারা দিবেন। কারণ আমরা নির্দিষ্ট এমন এই জন্য বলতেছি না, কারণ এক একজনের জমির উর্বরতা এক এক রকম, সেই অবস্থা বুঝে আপনারা সারগুলো ব্যবহার করবেন। তবে আমরা বিশেষ কিছু পরিচর্যার কথা বলবো, সেটা হচ্ছে যে আহ, আমাদের এই যে পেঁয়াজটা হাইব্রিড পেঁয়াজ হওয়ার কারণে দেখা যায় যে গাছের গ্রোথ একটু বেশি থাকে, এবং এই কারণে ওই মাথাটা একটু হালকা মনে হবে যে পোড়া পোড়া একটা ভাব আছে, একটু লাল টালা থাকে। কিন্তু এর জন্য অনেকে ভয় পেয়ে অতিরিক্ত স্প্রে করে, অতিরিক্ত ইয়ে দেয় যে গাছকে কেন কালো একদমই হচ্ছে না, মাথা পোড়া যাচ্ছে না। এটার আসলে প্রয়োজন নাই। ও একটু মাথা পোড়া থাকবে সবসময়, কিন্তু এটার জন্য তার গ্রোথে কোনো সমস্যা হবে না, আবার ফলনেও কোনো ইয়ে আসবে না। যার জন্য আপনারা রেগুলার যেসব প্র্যাকটিস থাকে, রুটিন স্প্রে যেগুলো থাকে, 15 দিন অন্তর অন্তর কিংবা এই স্প্রে গুলো রাখবেন। আর যদি অনেক ঘন কুয়াশা পড়ে সেই ক্ষেত্রে হয়তো বা সপ্তাহে একটা স্প্রে যদি লাগে, সেই পদ্ধতি বুঝে দিলেই হবে আশা করা যায়। এরপরে যখন শেষের দিকে যাবে, অবশ্যই এই যে মোটা করার জন্য যদি কেউ আগে থেকে এই যে জিব্রেলিক অ্যাসিড, ভিটামিন এগুলো যেন বেশি না করে। এটা করার কারণে হয় কি, দেখা যাচ্ছে তোর রোগ বালাই বেশি আসবে, পচন বেশি আসবে, এবং এই আমরা বলি যে সাকুলেন্ট হয়ে যায় প্ল্যান্টটা, মানে অনেক বেশি পানি ধারণ করলে রোগ বালাই বাড়ে। তো আমরা চাই যে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে সে বেড়ে উঠুক। যে মাটিতে যদি আপনার পর্যাপ্ত রাসায়নিক সার দেওয়া থাকে আর এ থাকে সুস্থ গাছ হলে এমনিতেই সে মোটাও হবে, বড় হবে। তবে স্বাভাবিকভাবে যেসব অনুখাদ্য আছে, যেমন বিভিন্ন পিজিআর আছে। এখানে আমি একটু থামাই। এই বিষয়টা হচ্ছে যে
আমরা যখন হাইব্রিডের কথা চিন্তা করি, আপনাদের তো ফার্স্ট জেনারেশনের বীজ, তো যখন আমরা হাইব্রিডের কথা চিন্তা করি তখন তো জীবনকাল 110 থেকে 120 দিন চলে আসে। জি। তো জমিতে যে মাটিতে যে পানি ধারণ, এটা তো অনেক সময় দেখা যায় কি যে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যায় তখন তো এই পানি ধারণ আর হয় না, মানে জমি মাটিতে পানি রাখতে পারে না। তো এই টাইমে কি কোনো সেচ দিতে হবে কিনা, বা ওই টাইমে সেচ দিলে ভালো হবে কিনা, আপনার ফলন রাশটা কিভাবে ওই টাইমটা কভার করবে, এই সম্পর্কে যদি একটু বলতেন। সেচের ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনার নর্মাল যেটা হয় যে প্রথম তারা তো রোপণ করে তারা একটা সেচ দিচ্ছে, এর থেকে 15 দিন 20 দিন পরে দ্বিতীয় সেচ দিল, তারপরে মাটির পরিস্থিতি বুঝে। তবে আমার ইয়ে হচ্ছে যে হাইব্রিডে তৃতীয় সেচ দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে যে তার জীবনকাল বেশি, তবে সেই সেচটা কোনোভাবে বেশি দেরি করে না। আর মানে হচ্ছে যে দ্বিতীয় সেচ দেওয়ার পরে নিড়ানি কুপানি মাটি আলগা করে দেওয়ার পরে দেখা গেলো যে হয়তো বা আর 25-30 দিনের ব্যবধানে আরেকটা সেচ দিয়ে দিতে হবে। সেচ দিয়ে তারপরে মাটি আলগা করে দিয়ে রেখে দিতে হবে, এরপরে লাস্টে দেওয়া না দেওয়াই ভালো। কারণ ওই সময় যখন পেঁয়াজটা নামা শুরু করে ওই সময় যদি আবার মানে পানি অতিরিক্ত রস হয়ে যায় মাটিতে, সে নতুন শিকড় দিলে তার কিন্তু ইয়া নামবে না, মানে ইয়ে বাল্বটা পর্যাপ্ত বড় হবে না, তখন দেখা যাবে তার আবার গ্রোথ ফেজে চলে যাবে, গ্রোথ ফেজে কোনোভাবেই নেওয়া যাবে না। আর ওই টাইমে কোনোভাবেই কোনো ধরনের কোনো নাইট্রোজেন জাতীয় কোনো সার কিংবা স্প্রে দেওয়া যাবে না। অনেকে দেখা যায় পিজিআর বলতে এখন ম্যাক্সিমাম অনেক কোম্পানি পিজিআর আছে সেটা মধ্যে সরাসরি নাইট্রোজেন দেওয়া থাকে, ইউরিয়া মানে যে উপাদান দেওয়া থাকে। লাস্টের দিকে যে এই ধরনের ব্যবহার করা হবে, প্রথম দিকে যত করা যায় করলেন আপনি গাছটাকে বড় করা মোটা করার জন্য, তার মানে রোপণ থেকে প্রথম 45 থেকে 50 দিন এই সময়ের মধ্যে আপনার যত পরিচর্যা খাবার এগুলো বেশি করে দিলেন, কিন্তু পরবর্তীতে যে শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, কীটনাশক রাখতে হবে, আর একটা করা যেতে পারে যে স্প্রে পটাশ আছে যেটা সলুবল পটাশ বলে, ওইটা পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট যেটা, এইটা ব্যবহার করলে পেঁয়াজের কালারটাও যেমন ভালো হবে, প্লাস টাইট হবে এবং ফলনটাও বেশি হবে। তো ওই স্প্রে করে লাস্টের দিকে যখন অনেকে সানা পোকা বলে মানে লেদা পোকা যেটা, ওটার জন্য স্প্রে করা লাগতে পারে। যে স্প্রে থাকবে সেজন্য অবশ্যই 15 দিন 20 দিন অন্তর অন্তর এই স্প্রে পটাশটা রাখে, মনে রাখলে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট যেটা সলুবল পটাশ বললে এটা হচ্ছে ভাই সবাইকে সাজেস্ট করছে, কারণ এটার উপকারিতার কোনো শেষ নেই। আমরা অবশ্য অনেকেই জানি না যে পটাশিয়াম সালফেটের ঘাটতি যখন দেখা দেয় তখন গাছ ফ্যাকাশে রং হয়ে যায়, বা বাদামি কালার চলে আসতে পারে, বা মাথাতে অনেক সময় পড়তে পারে। তো এটা পটাশিয়াম সালফেটের ঘাটতি হয়। তো এই কারণে হচ্ছে ভাই এটা একটু জোরদার ভাবেই হচ্ছে বলছে যে পটাশিয়াম সালফেটটা অনুমোদিত মাত্রায় হচ্ছে ব্যবহার করা। এটা যে ইয়া থাকে ধরেন 250 গ্রাম প্যাকেট হয় সম্ভবত। যে টাইমে হচ্ছে পিজিআর এর কথা বললেন, কারণ অনেক প্রোডাক্টে যেমন লিটোসেনের গায়ে সরাসরি পিজিআর লেখা নেই, এরপরে প্রোটোজিমের গায়ে কিন্তু পিজিআর লেখা নেই, কিন্তু লেখা না থাকলেও তো প্লান্ট গ্রোথ বলতে যদি আমরা বুঝি তাহলে কিন্তু এগুলো আসে। তো এজন্য শুধু পিজিআর না, এই প্লান্ট গ্রোথটাকেই হচ্ছে অ্যাভয়েড করা বলতে কি দেওয়া যেতে পারে কোন সময়, জি দ্বিতীয় সেচ দেওয়ার পরে মাটি যে আলগা করে দেওয়ার পরে জি যখন গাছটা গ্রোথ শুরু হয়েছে, জি এই গ্রোথ পর্যায়ে তাকে খাবার দেওয়া মানে কিছু হরমোন বলতে এমন হরমোন দেওয়া যাবে না যেগুলো আবার যেমন জিব্রেলিক অ্যাসিড, পুনরায় গাছ তার ওই জিব্রেলিক অ্যাসিড যদি দেওয়া হয় তার কিন্তু অস্বাভাবিক গ্রোথ আসবে, সেই অস্বাভাবিক গ্রোথটাই তখন আলটিমেটলি ফলন বেশি ভালো আসবে না। জি জি তো অনেকে কৃষকের করে কি মানে মনে করে যে লম্বা হয়েছে গাছ মোটা হয়েছে তার মনে মনে পেঁয়াজটা ভালো, তা না। ন্যাচারালি যেমন আছে যেমন প্রোটোজিম হতে পারে কিংবা ওই যে এখন ওই যে বাইরের কমপ্লেক্সাল ছিল আগে, এখন আসছে কিনা জানি না, কিংবা দামা এই আর কি আপনার ইনতেফা একটা ছিল কি যেন জামাম বলে, এগুলো অনুখাদ্য হিসেবে প্রথম দিকে দেওয়া যেতে পারে, কিন্তু শেষের দিকে আর দেওয়া যাবে না। তবে মাটিতে ব্যবহার করলে গাছের গ্রোথ একটা নর্মাল প্যারামিটার আছে, সেটা হচ্ছে যে শীত থাকা অবস্থায় আপনি গাছের গ্রোথ রিজার্ভ করতে পারেন, যখনই তাপমাত্রা বাড়বে তখন আর গ্রোথের দিকে তাকানো যাবে না, তখন হচ্ছে গাছখালি তাকে শক্ত হইতে হবে এবং তার পেঁয়াজ নামতে হবে। তো ওই যখনই তাপমাত্রা বাড়া শুরু করবে তখন আর কোনো গ্রোথের কিছু না দিয়ে বরঞ্চ সেটাকে পচন মানে ছত্রাকনাশক এবং কীটনাশক এটা ব্যবহার করে রাখতে হবে, তাহলে ভালো হয়ে আসবে। তো ভাই আজকে যেই ফলনরাজ যারা করতেছেন তারা অনেকেই আগ্রহ নিয়ে বারবার করে জিজ্ঞাসা করছেন যে ফলনরাজটা কিভাবে চাষাবাদ করব। তো শুধু ফলনরাজ না, পুরা F1 সম্পর্কেই হচ্ছে ভাই বলতে চেষ্টা করছে। F1 বলতে হচ্ছে ফার্স্ট জেনারেশনের বীজ বোঝায়। তো ভাইয়ের এই প্রোডাক্টটা হচ্ছে বীজটা হচ্ছে এই ফলনরাজ 1। যারা আমাদের থেকে নিয়েছেন তারা অনেকেই কমেন্ট করেন, তো আশা করতেছি যে এটার অ্যান্সার অবশ্যই আপনারা পেয়েছেন, এবং ভাইকে এই কারণেই হচ্ছে খবর দিয়ে আনা। তো যেটা বলতেছিলাম যে ইনসাফের কোনো মাল বিক্রি করে একটু আস্থা পাওয়া যায় জন্যই যে সরাসরি মালিককে ফোন করে নিয়ে আসা যায় বা মালিকের সাথে কথা বলার সুযোগ থাকে। তো ভাই একজন ভালো মনের মানুষ, কৃষিবিদ মানুষ, এবং এই ছোট্ট ছোট্ট করে মানে যদি বলি যে সেই কচ্ছপের পায়ে হেঁটে খরগোশকে হারিয়ে দেওয়ার গল্পের মতো এই গল্পের সাথে ভাইয়ের অনেকটা সাদৃশ্য আছে। তো, আচ্ছা, আপনার এই ফলনরাজ যারা চাষাবাদ করতেছে ওনারা অনেকে মেসেজ করছিল, তো আমি অনুখাবার হিসাবে হিউমিক অ্যাসিড রাখছি, ন্যাপথলিক অ্যাসিড রাখছি এবং জিঙ্ক ব্রোন, এই 4টা খাবার প্রত্যেকে কে হচ্ছে সাজেস্ট করছি যে এগুলা হচ্ছে মাটিতে দিবেন।
তো আহ, বিশেষ করে ব্রণের ব্যাপারটা খুবই সেন্সিটিভ, কারণ হচ্ছে জি। যে যেটা যা মানে ফল বলেন এবারে এটার জন্য কোষ গঠনের জন্য ব্রণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো নর্মাল পেঁয়াজের থেকে ফলন গাছ কিংবা যে কোনো হাইব্রিডের জি ব্রণের ডিমান্ড একটু বেশি থাকে, জি যে সাইজে বড় হবে তার ইয়ে লাগবে, বেশি রিকোয়ারমেন্ট থাকে। সরি। তো সেক্ষেত্রে যদি মাটিতে কেউ কম দিয়ে থাকে, ধরেন হয়তো ট্রেডিশনাল দিছে কিংবা ভালো কোম্পানিটা না দিয়ে থাকে, অনেকে অনেক সময় করতে পারে, সেক্ষেত্রে তার জন্য অপশন হচ্ছে সেজন্য সলুবর বোরন স্প্রে করে, যে ভালো কোম্পানি সলুবর। এটা হচ্ছে 1 গ্রাম পার লিটার। এটা যে কোনো সময় যে কোনো ছত্রাকনাশকের সাথে মিশাইও দেওয়া যাবে, সমস্যা নেই। মানে গাছ যখন সুস্থ আছে ভালো আছে এই পর্যায়ে তার জন্য ছত্রাকনাশকের সঙ্গে এই বোরনটা স্প্রে করে। তাহলে হবে কি, যদি অনেক সময় দেখা যায় কি মাটিতে দেওয়ার পরে গাছ নিতে নাও পারে, কারণ ওইখানে মাটি থেকে যে নিউট্রিয়েন্ট গুলো গাছে নিবে এটার পিছনে অনেকগুলো কারণে থাকতে পারে। সয়েল পিএইচ বলে, তারপরে সয়েল কন্ডিশন, টেম্পারেচার, অনেক কিছু বিষয় আছে। অনেক সময় দেখা যায় মাটির কারণে মাটিতে দেওয়া আছে সার কিন্তু নিতে পারতেছে না গাছে। সেই ক্ষেত্রে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট গুলা যেগুলো অল্প পরিমাণে লাগে কিন্তু না হলে আবার ব্যাপক ক্ষতি হয়, সেগুলো একটু স্প্রে করা ভালো। স্প্রে করলে দেখা যায় যে তার তো যারা ঘাটতিগুলো তো দ্বিতীয় সেচের পরে যখন মাটিতে শুকায় আসলো এই পর্যায়ে তারা এই স্প্রে গুলো করবে, এই বোরনটা স্প্রে করবে। প্রয়োজনে যদি সিলেটেড জিঙ্ক আছে এগুলো এই গ্রোথ ফেজে দিলে গ্রোথটাও ভালো থাকবে, পরবর্তীতে পেঁয়াজটাও বড় হবে। পেঁয়াজে কিন্তু দেখবেন যে যারা রেগুলার তারা বলে যে গাছ মোটা হইতে হবে, মানে কি যত গাছ মোটা হবে তত পেঁয়াজটা তার ওই খাবারটা তো সঞ্চিত হবে, অবশ্যই। সেই ক্ষেত্রে এই স্প্রে করে রাখতে ভালো হবে। আর আরেকটা শেষ পরামর্শ সেটা হচ্ছে যে যারা যে কোনো পেঁয়াজ শুধু হাইব্রিড বলে না, যদি ঘরে রাখতে চায় তাকে মাটিটা শুকানোর পরে পেঁয়াজ উঠাতে হবে, মানে মাটিতে কোনো রস রড থাকা থাকা যাবে না। আর গাছ ভাঙিয়ে পড়ে গেছে এটাই। একেবারে মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে পেঁয়াজ যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে হচ্ছে গাছকে পেকে মাজা থেকে ভেঙে পড়ে যেতে ভেঙে হবে। পড়তে হবে ভেঙে পড়ে গেলে ওই পেঁয়াজ যদি আমরা সংরক্ষণে রাখি তাহলে দীর্ঘ একটা টাইম রাখা সম্ভব। এবং উঠানোর সময় অবশ্যই অনেকে তাড়াহুড়া করে দেওয়া হয়তো সামনে আবহাওয়া খারাপ হতে, কিন্তু আপনার মাটিতে রস রয়ে গেছে পর্যাপ্ত, জি জি এই অবস্থায় উঠালে ওই পেঁয়াজটা সংরক্ষণে ভালো হবে না, কারণ ওই সময় পেঁয়াজের মানে ময়েশ্চার লেভেলটা সর্বোচ্চ পর্যায়ে থাকে মাটিতে রস থাকলে। তো যখন মাটিতে শুকায় যাবে তখন কিন্তু রসটা কমে আসে। জি এই শুকনো মাটির থেকে যদি পেঁয়াজটা উঠান ওটাও আপনার মানে সংরক্ষণ ক্যাপাসিটি বাড়বে তার। আর না হলে দেখা যাবে যে পেঁয়াজের নিচের দিকের অংশ ভিজা থাকবে, মাটির সাথে যে সংস্পর্শ যেটা আছে, এই ভিজাটা যখন আপনার একটা মানে মাচাই বলেন কিংবা ইসে রাখেন, ওই ভিজা থেকে আস্তে আস্তে পচা শুরু হয়। তার জন্য শুকনো মাটি থেকে পেঁয়াজ উঠে দেবে। আর যদি মনে করেন যে না, আপনার এই কন্ডিশন নেই, তাহলে আপনি বেশি দিন সংরক্ষণ করবেন না, দ্রুত বিক্রি করবেন। আর হাইব্রিড হোক আর সেটা দেশি পেঁয়াজ যেটাই হোক না কেন, সেক্ষেত্রে লাগে। তো অনেক ধন্যবাদ। আজকে ভাই কষ্ট করে আসছে আমাদের এখানে, আহ, অনেকগুলো তথ্য দিছে। আশা করি এই তথ্যগুলো পেয়ে আমাদের যারা কৃষক ভাইরা আছে ওনারা অনেকটা উপকৃত হবেন, এবং যতটুকু হচ্ছে না জানা ছিল এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু কালেক্ট করে নিতে পারেন তাহলে হচ্ছে অনেক কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। চাষাবাদে কি শেখার কোনো শেষ নেই। আপনি প্রতিনিয়ত আমরা যারা যতটুকু জানি দোকান করি প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি, আপনাদের থেকে অনেকটা অভিজ্ঞতা হয়। এজন্য যেখানে যতটুকু পারেন শ্রবণ করতে চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আজকের মতো এখানে বিদায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।